একজন বিধবা মা আমাকে বললেন, মা আমাকে একটা তৃণমূলের পতাকা আর একটা বন্দুক দিতে পারো? হ্যাঁ, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বললেন, মা তুমি তো আমার রাজ্যে বার্ধক্য ভাতা পাচ্ছ, তুমি তো আমার রাজ্যে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ, তুমি কেন বিধবা ভাতা ছেড়ে তুমি কেন বন্দুক নিয়ে তৃণমূলের হারমাত বাহিনীতে যোগ দেবে? এটাই জিজ্ঞাসা করেছিল মুখ্যমন্ত্রী মমতা। উত্তরে মা বলেছিলেন, দেখো আমার তো এই 1,500 টাকা দিয়ে সংসার চলছে না, তাই আমি তৃণমূলের দালালি করে মোটামুটি কটা টাকা ইনকাম করতে চাই, যেটা আর বাকি নেতারা করে, সেই জন্যই তিনি চেয়েছিলেন। আমি বললাম, কেন মা, বন্দুকের কথা কেন বলছো? তিনি বললেন, মা আমার দুটো ছেলেকে খুন করেছে, তখন যারা ক্ষমতায় ছিল তারা নাম আর আমি বলতে চাই না। হ্যাঁ, নাম তুমি বলতে না চাও সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু নাম বলতে যে তোমার এতটা ভয় সেটা আমরা আগে জানতাম না। আর সেই মাকে অনুরোধ করব, সেই যে তৃণমূলের পতাকাটা নিয়েছিলেন না, সেটাকে তৃণমূলের কোনো নেতার পুঁতে গুঁজে দিন। আর ওই যে বন্দুকটা ছিল, সেই বন্দুকটা নিয়ে মুখ্যমন্ত্রীকে একটু ডেকে বলুন যে তুই এতদিন ক্ষমতায় এলি, আমার দুটো ছেলেকে যে বিরোধীরা মেরেছে তার বিচার কেন তুই করিসনি এতদিন? এটা অ্যাকচুয়ালি সব মায়েদের জিজ্ঞাসা করা উচিত যে তৃণমূল কংগ্রেস যত অভিযোগ করে সিপিএমের নামে, যে সিপিএম অনেক অত্যাচার করেছে, সিপিএম অনেক খারাপ কাজ করেছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সেই সব খারাপ লোক, সেই সব ফালতু লোকেদেরকে কি বিচার তাদেরকে দিয়েছে, বিচারের শাস্তিটা কি? সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমাদের তৃণমূল কংগ্রেস ওটা তো খুব ভালো পার্টি, ওটা সব সততার প্রতীক, উন্নয়নের কাণ্ডারি। কিন্তু যারা এই উন্নয়নে বাধা দিচ্ছিল এবং যারা অত্যাচার করছিল মানুষের উপরে, তৃণমূল কংগ্রেস তাদের প্রতি কী ব্যবস্থা নিয়েছে? তাদেরকে দলে নিয়েছে, তাদেরকে বিভিন্ন বড় বড় পদ দিয়েছে। এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী। সেই মাকে অনুরোধ করব, মুড়ো ঝাঁটা নিন আর শুরু হয়ে যান। তো আজকে মুড়ো ঝাঁটাটা সাথে নাও, ভিডিওটা আজকে শুরু করি। তো চলো আর বেশি না ওকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাকে বললেন, আমি এক হাতে তৃণমূলের পতাকা নিয়ে আর এক হাতে বন্দুক নিয়ে আমি এর প্রতিশোধ নেব। বাইদা হয়ে একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না, যে হাতে তৃণমূলের পতাকাটা নেবে কিসের জন্য? মানে প্রতিশোধ নেওয়ার থাকলে সে অন্য কোনো উপায় নিতে পারতো। সেই যে বিধবা মা, সে এতটাই দুঃখিত এবং দুঃখী যে হাতে একটা তৃণমূলের পতাকা নিতে হবে। তৃণমূল কীটা ছিঁড়ে নিয়েছে? তার দুটো ছেলের বিচার এনে দিতে পেরেছে? আমি সেই মাকে অনুরোধ করব যে আপনি অভয়ার মার সাথে দেখা করুন এবং তাকে বলুন যে মমতা ব্যানার্জি কত ভালো কাজ করেছে তার সাথে। মানে আমাদের দিদি অভয়া যখন মারা গেল, তার যে লাশটা তড়ি ঘড়ি করে পোড়ানোর জন্য সেখানকার লোকাল কাউন্সিলরকে পাঠানো হলো লাশটা পোড়ানোর জন্য, এবং যতটুকু যা প্রমাণ বাকি ছিল সেটা আরজি করে হামলার পরে হারমাত বাহিনী তৃণমূলের যারা ছিল, হামলার পরে পুলিশ দাঁড় করিয়ে তাদেরকে দেখে শুনে বার করে দেওয়া হলো। একটা লোককেও অ্যারেস্ট করা হয়নি তখন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো, ওই মা যদি হাতে তৃণমূলের পতাকা আর একটা বন্দুক চায়, তাহলে অভয়ার মা বিজেপিতে যোগ দিয়ে যদি বিজেপির পতাকা তুলে নেয় তার মেয়ের বিচারের জন্য, তোমাদের এত ফাটছে কেন? এত ফাটলে হবে? খরচা তো আছে। মেয়েদের গায়ে হাত দিলে অনেক মহিলাই হোক আর ছেলেরাই হোক, হ্যাঁ, মেয়েদের গায়ে হাত দেওয়া এসব ছোটখাটো ঘটনা তো হতেই পারে। এতে তুমি লাভ অ্যাফেয়ার্স বলবে না প্রেগনেন্ট বলবে, যা ইচ্ছে তাই বলবে, কোনো কোনো জায়গায় এরকম ছোটখাটো ঘটনা ঘটলে সেটা নিয়ে এত মাথামাতি করার কোনো প্রয়োজন নেই। এটা আমার ডায়লগ নয়, এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব ডায়লগ। কসবা ল কলেজের ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে উঠে পড়ে লেগেছিল যে সেই যে মনোজিৎ ছেলেটা সে আমাদের দলের কেউ নয়, এটা প্রমাণ করতেই এদের 7-8 দিন সময় লেগে গেছে। মানে তৃণমূল কংগ্রেসে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস থাকাকালীন এই যে এত এত ঘটনা ঘটছে, এরকম হাজার হাজার ঘটনা গ্রামের দিকে ঘটছে, যেগুলো অর্ধেকই পুলিশ স্টেশনে চাপা পড়ে আছে। সেই সব ঘটনার কখনো কোনো বিচারও হয় না, জনসমক্ষেও আসে না। একটা বড় ঘটনা হলে মুখ্যমন্ত্রী বলেন ওটা ছোট্ট ঘটনা। এইরকম ছোট ঘটনা যে পশ্চিমবঙ্গের কোটি কোটি জায়গায় হচ্ছে। মেয়েদের দিয়েও যদি গায়ে হাত দিয়ে অসম্মান করো, মহিলারা কিন্তু মুখ বুজে থাকবে না। তাহলে কিন্তু আমি মেয়েদের 7টার পরে বাইরে বেরোনো বন্ধ করে দেবো। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর উক্তি। মানে মেয়েদেরকে তো এমনি তিনি রাত্রি 9টার পরে বাইরে বেরোতে মানা করেছেন। এরপরে যদি কোনো ছেলেরা এসে মেয়েদের সাথে অসম্মান করে বা তাদের গায়ে হাত দেয়, তাহলে মেয়েদের টোটাল বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দেবেন। কারণ পুলিশ তার এবং প্রশাসন তার, সবকিছুই তার, আইন ব্যবস্থার ঊর্ধ্বে তিনি, সবকিছুই আমরা জানি। এরপরে তিনি মেয়েদেরকে আর বেরোতেই দেবেন না, এটা তিনি ভেবেই নিয়েছেন। তাদেরকে মাসে 1,500 টাকা করে দেবেন এবং বলবেন যে ঘরে চাল এনে মোটামুটি আলু দুটো ভাতে দিয়ে তোরা আলু মেলা ভাত খেয়ে শুয়ে থাক, তোদেরকে আর জীবনে কিছু করতে হবে না। আর নিজে মাদার টেরেসার বেশে ঘুরে বেড়াবেন চারদিকে, আর চুরি করে বেড়াবেন, চোরেদেরকে সাপোর্ট করে বেড়াবেন। এটাই তো তিনি চাকরি হিসাবে নিয়েছেন, এবং তার এই চাকরির জীবনে তাকে অনেক অনেক আমি অভিনন্দন জানাই। থু। বেশ, আমিও দেখে নেব। মহিলারা তার প্রতিবাদ করবে। হ্যাঁ, ওই যে 1,500 টাকা পাচ্ছে ওই জন্য মহিলারা এখন বর্তমান মুখ বুজে থাকবে না, টাকাটা একবার ভালো করে পেয়ে যাক, তারপরে মেয়েরা তোমাকেই বুঝিয়ে দেবে। তোমার মুখ, হাত, চোখ, নাক, কান সব বুঝিয়ে দেবে মেয়েরা। যেই মেয়েদেরকে নিয়ে তুমি এতটা লাফাচ্ছ, সেই মেয়েরা জানে
যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেয়েদের প্রতি কতটা আত্মসম্মানবোধ। মানে যেই লোকগুলো আমাদের ভারতবর্ষে থেকে, পশ্চিমবঙ্গে থেকে আমাদের এই হিন্দু মেয়েদের ওপরে অত্যাচার করে, সেই লোকগুলোই তৃণমূলের কাছে দুধেল গাই, এবং তাদের লাথি খাওয়া ভালো মুখ্যমন্ত্রী বলেছেন। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘুদের সাপোর্টার, পশ্চিমবঙ্গে হিন্দুদের কোনো জায়গা নেই। আর কদিন পরে পশ্চিমবঙ্গে যত সংখ্যালঘু থাকবে, বাদবাকি যদি মমতা ব্যানার্জি কোনো কারণে ক্ষমতায় এসে যায়, তাহলে সেই সংখ্যালঘুতেই সবাই চলে যাবে। কারণ উন্নয়নটা তো ওখানেই বেশি হচ্ছে, তাই না? একটা মাদ্রাসা এবং তার শিক্ষার উন্নয়নের জন্য 6,000 কোটি বরাদ্দ, তার যে মৌলানারা আছে তাদের উন্নয়নের জন্য টাকা বরাদ্দ, মুসলিমদের জন্য সিট রিজার্ভ থাকবে। সব কিছুই যদি মুসলিমকে দিয়ে দাও, তাহলে আর একটা কাজ করো, কালীঘাটের যত বাড়ির জায়গা জমি সম্পত্তি আছে সব ওয়াকফ সম্পত্তিতে দান করে দাও। ওগুলো রেখে কি ছেড়া যাবে? शाबाश बेटा, बहुत बढ़िया। বলেছে আমি নাকি ব্যান্ডেজ নিয়ে ঘুরে বেড়াই। গতবারের দুটো ইলেকশনে তো আমরা দেখলাম, একবার পা একবার মাথা, এইসব তো আমরা দেখেইছি, ওগুলো এখন অতীত। ওই পা ভাঙার সময় আমরা দেখেছিলাম যেই পাটা ভেঙেছে সেই পায়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পা দোলাতে দোলাতে যাচ্ছেন। মানে কোন ধরনের ঢপবাজি চিটিংবাজি করে মানুষের থেকে ভোট নিয়েছে, মানুষই এখন বোকার মতো এনাকে ভোট দিয়েই চলেছে। মানে যত টাকা ধার করে এনে এখান থেকে ওখান থেকে মোটামুটি ভাতাটাকে চালিয়ে রাখতে হবে। স্কুলের মিড ডে মিলের টাকা নাকি কেন্দ্র সরকার দেয় না, বলি এত যে টাকা খরচা হচ্ছে, ভাতা এটা ওটা, মুখ্যমন্ত্রী কি তার বাপের সম্পত্তি বিক্রি করে এখানটায় দিচ্ছিল, নাকি অভিষেক ব্যানার্জি তার রঙের দোকান থেকে এইসব টাকা দিচ্ছিল? মানে জানতে চাইছি। আর একটা রঙের দোকান থেকে কত টাকা লাভ হলে ভাই 2 বছরের মধ্যে একটা 4 তলা বাড়ি তুলে দেওয়া যায়? অনেকের মনে প্রশ্ন আসতে পারে। ওরে অপদার্থ, আমি তো মৃত্যুর মুখ থেকে অনেকবার লড়াই করতে করতে বেরিয়ে এসেছি। এই জন্যই তো তুমি মানুষ নও, এই জন্যই তুমি হচ্ছে দেবী। কারণ সচরাচর মানুষজনের মাথায় মারলে বা হাতে মারলে, পায়ে মারলে মানুষজন কোমায় চলে যায়। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী এতবার মার খাওয়ার পরেও তিনি কিন্তু কখনো কোমাতেও যাননি। তিনি কোনো রকম কোনোভাবে শারীরিক অসুস্থতা নিয়েও তিনি দমে থাকেননি, তিনি অনেক লড়াকু, তিনি লড়ে গেছেন। তাহলে পশ্চিমবঙ্গে যে সিপিএমের নামে এত অভিযোগ করা হয় সেগুলো হয়তো মিথ্যে হতে পারে, কারণ সব কথা তো সত্যি নয়। মুখ্যমন্ত্রী একটু কথাকে অনেকটা বাড়িয়ে বলতে পারে। আর এত কিছু জিনিস যদি তিনি জেনে যান, একটা রেপ হলে সেটাকে ছোট্ট ঘটনা হিসাবে যদি তিনি জেনে যান আগে থেকে, তাহলে সিপিএম সরকার যে তাকে আঘাত করবে এটা তিনি জানতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে তো অনেক রকমের অনেক পাওয়ার আছে, সেই সব পাওয়ার দিয়ে উনি তো জেনে যেতে পারতেন। আমার মনে হয় অনেক কারণ আছে। যাও না ডাক্তারের রিপোর্টগুলো নাও না হসপিটালে গিয়ে। হ্যাঁ, ওই এসএসকেএমে কয়েকটা ভাড়া করা ডাক্তার আছে, ওই ডাক্তারগুলো মোটামুটি তৃণমূল কংগ্রেসের যত নেতারা অসুস্থ হয় ইডির দপ্তরে গিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তারা তাদের রিপোর্ট দেখায়। ওই রিপোর্টের মধ্যে যে কতটা সত্যতা আছে সেটা যাচাই করার মতো ক্ষমতা কারণ নেই, কারণ ক্ষমতায় দিদি ছিল এতদিন, পুলিশ দিয়ে মোটামুটি মানুষজনকে ভয় করিয়ে রাখতো। আমরা দেখেছি পুলিশের কত সুন্দর কাজ। আরজি করার সময় পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখলো, কিন্তু সজল ঘোষের বেলায় তার বাড়িতে লাথি মারছিল, এটা খুব ভালো লেগেছিল দেখে। ওই লাথিটা দরজায় না পড়ে মুখ্যমন্ত্রীর মুখে পড়া উচিত ছিল। লজ্জা করে না? আমার উপর কি অত্যাচার হয়েছে তোমরা জানো না? আমরা তো সব জানি, কিন্তু কি করব? এত যে চোরেদেরকে সাপোর্ট করছো, তুমি তাহলে নিজেই চোরনি হয়তো। পশ্চিমবঙ্গের মানুষের জীবন নিয়ে যে ছিনিমিনি খেলছো, ভাতা দিয়ে যে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকদের দমিয়ে রাখতে চাইছো, সেগুলো বুঝি ভুলে গেছো? আমরা সব জানি, সব বুঝি, কিন্তু আমরা বদলা নয় বদল চাইতে এসেছিলাম। তুমি এমনভাবে বদলে দিলে মানুষের আর 7 জন্ম ধরে তোমাকে কেউ আর চাইবে না। তোমার বদলানো, তোমার সেখানে নমস্কার পায়ে। এবং তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। তাহলে ভাবুন আপনার সিকিউরিটির লোকগুলো কতটা ঢ্যামনা আর কতটা অপদার্থ। আর রাজ্য পুলিশ কোন লেভেলের অপদার্থ হলে যে আপনার পায়ে চোট হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার পায়ে যদি চোট থাকে, পশ্চিমবঙ্গে আর বাদবাকি সাধারণ মানুষ যাদের পায়ে চোট আছে তারা অন্তত 3-4 মাস কোনো জায়গায় হাঁটাচলা করতে পারে না। এখানটায় মুখ্যমন্ত্রী কিন্তু যেদিনকে পা ভেঙেছে তারপরের দিনই ভোট প্রচারে নেমে গেছে। মানে গাড়িতে ওঠা, গাড়ি থেকে নামা, সব কিছুই তিনি করতে পেরেছেন। তো দেখে শুনে ভালো লাগছিল, এত সুন্দরভাবে তিনি অভিনয়টা করতে পারেন। ইনাকে তো অস্কার দেওয়া উচিত। আমি ইনার নাম অস্কারের খাতায় তুলতে চাই, কারণ ইনি অনেক কিছু করেছেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেন, কেউ পারবেও না। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম, তার কারণ আমার মনে জ্বর ছিল। হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটা নয়। ছুঁচো মেরে কি আর হাত গন্ধ কেউ করতে চায়? তুমি তো একটা ছুঁচো। তুমি বিজেপি দলটা চেনো তো? তোমার দলটা হচ্ছে আঞ্চলিক দল, আর বিজেপি হচ্ছে সর্বভারতীয় দল। এখনো পর্যন্ত পৃথিবীর সর্ববৃহত্তম দল বিজেপি, এটা মাথায় রেখো। তাই ছুঁচো মেরে হাত গন্ধ অন্তত বিজেপি করবে না। আর তুমি যে বলছো না যে পশ্চিমবঙ্গে সবাই ভালো আছেন, অনেক সুখে আছেন, ভোটের সময় যে হিংসা, বিজেপি শাসিত আর কোনো রাজ্যে কেউ দেখেনি। কেউ একটা বলে দিক না বিজেপি শাসিত রাজ্যে ভোটের সময় কটা মানুষ মরেছে। মারার প্ল্যান তো তোমাকে করার আগে, তুমি মরার আগে তোমার দলের লোকেরা অনেক মরে যায়, কারণ তারা তো হচ্ছে বলির পাঁঠা, তাদেরকেই এগিয়ে দাও। যেমন করে 21শে জুলাইয়ের দিন এগিয়ে দিয়েছিলে। নিজে যদি মরে যেতে তাহলে ভাবতাম যে না দিদি, তোমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো। তৃণমূল কংগ্রেস এখন যদি ক্ষমতায় আসতো তখন তোমার ফটো দিয়েই পশ্চিমবঙ্গে 21শে জুলাই সভা পালন হতো, কিন্তু তুমি মরনি, বাকি 11 জনকে এগিয়ে দিয়েছিলে মরবার জন্য। তাদের লাশটা নিয়ে রাজনীতি করতে হবে।
মাদারের বাচ্চা। আর এই ঢপবাজ মহিলাকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও, নাহলে আমি ভিডিও বানাবো কি করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।